আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি আয়েশা নুসরাত ইসলাম। শুরুতে সিবিসি টাইলস শিরোনাম। এতিমের টাকা চুরি আর অর্থ পাচারকারীকে মামলা মোকাবেলা করতে হবে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, তিস্তার পানির হিস্সা আদায়ের ঘোষণা। শেষ দিনেও মনোনয়ন প্রত্যাহার করেননি শামীম বা আইভী, ঝুলেই রইল নারায়ণগঞ্জে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিষয়টি। পদ্মা সেতুর দুর্নীতি তদন্তে বিশ্ব ব্যাংকের কাছে প্রমাণ চেয়ে দুদকের চিঠি, তদন্ত কমিটি গঠনে বিরোধী দলের প্রতি যোগাযোগ মন্ত্রীর আহ্বান। পাষণ্ড এক পিতার হাতে যৌন নির্যাতনের শিকার এক শিশুকন্যা, গ্রেফতারের পর অপরাধ অকপটে স্বীকার করেছে ঘাতক বাবা। শুনছিলেন সিবিসি টাইলস শিরোনাম। স্মল কিডস পারফেক্ট ফিট, সুস্থ শিশু সুন্দর হাসি। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এতিমদের টাকা চুরি ও মানি লন্ডারিং করেছে তাদেরকে মামলা মোকাবেলা করতে হবে। তিনি অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বেগম জিয়া কাজ করছেন। গতকাল বিকেলে নীলফামারীতে এক জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে। এছাড়াও উত্তরাঞ্চলের উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপ ও আগামী দিনের কর্মসূচিও তুলে ধরেন শেখ হাসিনা। স্থানীয় প্রতিনিধি জুয়েল আহমেদকে নিয়ে নীলফামারী থেকে জানাচ্ছেন মামুন রশিদ। প্রায় 10.5 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন শুনে নীলফামারী সহ আশপাশের জেলাগুলো থেকে দলে দলে লোকজন সকাল থেকেই সভাস্থলে হাজির হন। বিকেল হতেই নীলফামারী উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় ভরে যায়। বেলা 4টায় সভাস্থলে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নীলফামারীবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি বিরোধী দলের বিভিন্ন অভিযোগের জবাব দেন। দুর্নীতির টাকা ফেরত না দিলে বিরোধী দলের নেত্রীর বিরুদ্ধে মামলা করা হবে বলে হুঁশিয়ার করে দেন প্রধানমন্ত্রী। এতিমের টাকা এতিমকে ফেরত দেন, আর তা নইলে মামলা মোকাবেলা করতে হবে। যারা দুর্নীতি করবে, মানি লন্ডারিং করবে, এতিমের টাকা মেরে খাবে, তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। যুদ্ধাপরাধ ইস্যুতে বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যেরও জবাব দেন তিনি। যখন ওই যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলো, উনি এখন তাদেরকে রক্ষা করার জন্য নেমে গেছেন, যারা মানুষ খুন করেছে। এবং আপনারা জানেন, এই দেশটাকে জঙ্গির দেশ করেছিল। নীলফামারী সহ উত্তরাঞ্চলের কৃষি, শিল্প ও যোগাযোগ সহ সব খাতের উন্নয়ন করা হবে বলে জানান শেখ হাসিনা। পাশাপাশি তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে বলে জানান তিনি। আমরা গতবার যখন ক্ষমতায় ছিলাম, গঙ্গা পানির ন্যায্য হিস্সা আদায় করেছিলাম। তিস্তার পানির ন্যায্য হিস্সা নিয়ে আমাদের আলাপ আলোচনা চলছে। ইনশাআল্লাহ তিস্তার পানির ন্যায্য হিস্সাও আমরা আদায় করব। আমি বিএনপি নেত্রীকে জিজ্ঞাসা করি, উনি তো ক্ষমতায় ছিলেন বহুবার, উনি কেন তিস্তার পানি আনতে পারলেন না? সেই জবাবটা আগে মানুষকে দিক। প্রধানমন্ত্রী বন্ধ কারখানাগুলো আবারও চালু করার ঘোষণা দেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আর এই লক্ষ্যে সরকারকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এই নীলফামারী অঞ্চলের মানুষের মাধ্যমে পুরো জাতিকে প্রধানমন্ত্রী আহ্বান জানালেন ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতা করার। মামুন রশিদ, বাংলা ভিশন, নীলফামারী উচ্চ বিদ্যালয়, নীলফামারী। রোড মার্চে লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি শুধু বিএনপি নয়, দেশের সাধারণ জনগণেরও। এমনই মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। অন্যদিকে আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলেছেন, জনগণের ব্যাপক উপস্থিতি জনপ্রিয়তার মাপকাঠি নয়। রিপোর্ট করছেন জাহিদা রহমান। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সোমবার সিলেট অভিমুখে রোড মার্চ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানান বেগম জিয়াকে। পথসভাগুলোতেও নামে বিপুল সংখ্যক মানুষের ঢল। রোড মার্চ থেকে ফিরে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেছেন, জনগণের এই স্বতঃস্ফূর্ততা আবারও প্রমাণ করেছে তারাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়। ঢাকা থেকে সিলেট পথে জনতার ঢল ছিল, জোয়ার ছিল, স্বতঃস্ফূর্ততা ছিল। সিলেটে বলা যেতে পারে একটা জনসমুদ্র তৈরি হয়েছিল। আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি যে বাংলাদেশের জনগণ আবার জেগে উঠছে,
তারা তাদের নিজের অধিকার রক্ষার জন্য, তাদের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং ভাতের অধিকার রক্ষার জন্য তারা সংগ্রাম করতে প্রস্তুত, লড়াই করতে প্রস্তুত। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, শুধু জনগণের উপস্থিতি জনপ্রিয়তার মাপকাঠি হতে পারে না। বেগম জিয়ার 111-এর আগে সর্বশেষ সভা করেছিলেন কুমিল্লা, সেটাও কিন্তু বিশাল জনসভা। তো সেটা কি তার সরকারের পরবর্তীকালে জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে বিবেচিত হতে পেরেছিল? আমারও প্রশ্ন। কাজে এইসব স্বতঃস্ফূর্ততা এখনো বলা যাবে না, জনপ্রিয়তা উঠানামা করবে, কখনো উঠবে কখনো নামবে। ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির রোড মার্চ সফল হয়েছে, তবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের যে দাবি বিরোধী দল রাজপথে করেছে, সেই দাবি সংসদে এসে করলে সরকার তা ভেবে দেখবে। জাহিদা রহমান, বাংলা ভিশন, ঢাকা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনও সমঝোতায় আসেননি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের দুই প্রার্থী শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী। দুজনই এখন পর্যন্ত রয়েছে নির্বাচনের মাঠে। শামীম ওসমানের দাবি, দল তাকেই সমর্থন দিয়েছে। আইভী বলেন, জনগণের সমর্থন তারই পক্ষে। অন্যদিকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক SM আকরাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টিকে সাথে নিয়ে সানজিদ আহমেদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন উজ্জ্বল দাস। দর্শক, রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। শেষ দিন পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে পারলেন না শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী। দুজনই অংশ নিচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গণসংযোগে অংশ নিয়ে আইভী বলেন, জনগণ তার পক্ষে, তাই জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আমার মনোনয়ন দিয়েছে নারায়ণগঞ্জবাসী, আমার জনগণ, এবং সবকিছু নির্ভর করে উপর আল্লাহর উপরে। আল্লাহ যা ভালো মনে করে তাই করবে। বেনিশ করার ক্ষমতা শামীম ওসমানের নাই, একমাত্র আল্লাহ, এবং জনগণের রায় 30 তারিখে এই জনগণের পক্ষে আসবে। জয়ের বিকল্প দেখছেন না শামীম ওসমানও। দুপুরে সিদ্ধিরগঞ্জে গণসংযোগে অংশ নিয়ে তিনি বলেন, দলের সমর্থন তার পক্ষে, তাই আইভীকে নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি। আমি বিশ্বাস করি যে আমার ছোট বোন প্লাস আমাদের জেলা আওয়ামী লীগের যে আহ্বায়ক ছিলেন SM আকরাম সাহেব, আমার বিশ্বাস যে ওনারা সবাই একসাথে হয়ে যাব। আমার বিশ্বাস যে সে করবে না নির্বাচন, আর যদি করে সেখানে তো দল তো একটা সিদ্ধান্ত নিবে। দলের সিদ্ধান্তের বাইরে তো দলের কর্মীরা কাজ করবে না, আওয়ামী লীগের সমর্থকরাও কাজ করবে না। শামীম আইভী দ্বন্দ্বের পাশাপাশি বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকারের অংশগ্রহণে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। তবে শেষ পর্যন্ত কার জয় হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 30 অক্টোবর পর্যন্ত। নির্বাচনে হার জিত আছে, তবে কে জিতবে তা জানা যাবে নির্বাচনের পরই। যেই জিতুক তার কাছে নারায়ণগঞ্জবাসীর দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হোক, একই সঙ্গে উন্নয়ন ঘটানো হোক নারায়ণগঞ্জের। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। পদ্মা সেতুর দুর্নীতির ব্যাপারে ওঠা অভিযোগ তদন্তে তথ্য প্রমাণ চেয়ে বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থার মহাপরিচালক এই কথা জানিয়েছেন। এদিকে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন অভিযোগ করেছেন, পদ্মা সেতু প্রকল্পের কাজ বিঘ্নিত করতে কোনো একটি মহল ষড়যন্ত্র করছে। এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা প্রয়োজনে বিএনপিকেও তদন্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। জানাচ্ছেন মাহফুজুর রহমান। গত কদিন ধরেই ফের আলোচনায় পদ্মা সেতু। দুর্নীতির অভিযোগ এনে দেশের সবচেয়ে বড় এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে বিশ্বব্যাংক। সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারাও এ প্রকল্পের দুর্নীতি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন। এ অবস্থায় দুর্নীতি দমন কমিশন পদ্মা সেতু নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে। কমিশনের মহাপরিচালক জানিয়েছেন, এ বিষয়ে বিশ্বব্যাংকের সাথে যোগাযোগও করেছেন তারা। কমিশন থেকে বিশ্বব্যাংকের আগারগাঁয়ের অফিসে পত্র লাভ করা হয়নি, এটা করা হয়েছে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় এবং ওদের যে একটা আছে ইন্টিগ্রিটি ইউনিট আছে ওয়াশিংটনে, সেখানে করেসপন্ডেন্স করা হয়েছে। এদিকে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন অভিযোগ করেছেন, পদ্মা সেতুর বাস্তবায়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তখনও ঋণ চুক্তি যাতে বিলম্বিত হয় তার প্রচেষ্টাও ছিল। যারা পদ্মা সেতু বাস্তবায়ন চান না তারা থাকলেও থাকতে পারে। এই প্রকল্প নিয়ে প্রয়োজনে বিএনপিকেও তদন্ত করার আহ্বানও জানান সৈয়দ আবুল হোসেন। আমি তাদেরকে অনুরোধ করব, তারা 3 মেম্বারের একজন কমিটি করুক, তারা নিজেরা করে তারাই তদন্ত করুক। তারা
প্রমাণ করুক যে এর ভিতরে কোনো অনিয়ম আছে। আমার ইচ্ছা যে দাতারাও আসুক এবং আমাদের দেশের যে দুর্নীতি দমন কমিশন আছে প্রয়োজনে তাদের সাথেও তারা কাজ করুক। বিশ্বব্যাংক যদি এটা বলে যে আমার কাছে আছে পাবলিকলি প্রকাশ করব না, তবে আমরা ফলাফল চাই। কি ফলাফল? যে বিচার মানি তাল গাছটা আমার, কেমন? এটা যদি হয় তাইলে তো হবে না। এই প্রকল্পে কোনো অনিয়ম হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে তা প্রমাণ করা যাবে না। বর্তমান সরকারের মেয়াদেই এই সেতুর কাজ শুরু করার ব্যাপারে এখনো আশাবাদী যোগাযোগ মন্ত্রী। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। নিজের জন্মদাতা পিতার কাছে যৌন নির্যাতনের শিকার হলেন 13 বছর বয়সী এক শিশুকন্যা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানীর বাড্ডায়। পাষণ্ড বাবাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারের পর নিজের অপরাধ অকপটে স্বীকার করেছে পাষণ্ড সে বাবা। মাহমুদ আরিফের রিপোর্ট। মেয়েটির বয়স মাত্র 13। বাবা মার বিবাহ বিচ্ছেদের পর থাকতো মায়ের কাছে ময়মনসিংহে। দীর্ঘদিন খোঁজ না নিলেও পিতৃত্বের দাবি নিয়ে মেয়েকে ঢাকায় নিয়ে আসতে চান পিতা নুরুল আমিন। অভাবী পরিবারের হওয়ায় মাও মেয়েকে বাবার সাথে পাঠান ঢাকায়। তবে বাবার আশ্রয়ে এসে অবুঝ শিশুটি নির্ভরতার পরিবর্তে পেল নির্যাতন। খারাপ করছে 2 দিন। মেয়েকে যৌন নির্যাতনের কথা অকপটে স্বীকার করেছেন পাষণ্ড এই বাবা। আমার মেয়ে যেটা বলছে এটা সত্যি ঘটনা। মনুষ্যজনের কাজ করে আমি এই জন্য তো খুব লজ্জিত। আমি তো বললাম আমি খুব লজ্জিত। মর্মান্তিক এই ঘটনার পর মেয়েটির মায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পরই গ্রেপ্তার করা হয় পিতা নুরুলকে। মেয়েটার মেডিকেল হবে এবং তার ম্যাজিস্ট্রেটের জবানবন্দি হবে, ঠিক আছে, এবং ও তো অ্যারেস্ট হয়েছে, কোর্টে যাবে, রিমান্ডে আসবে, জিজ্ঞাসাবাদে আরো ব্যাপার আছে, আমরা আরো জিজ্ঞাসাবাদ করব। চরম অমানবিক এই কাজের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছে সবাই। মাহমুদ আরিফ, বাংলা ভিশন, ঢাকা। সৌদি আরবে 8 বাংলাদেশি শিরোচ্ছেদ ঠেকাতে সরকার কি পদক্ষেপ নিয়েছিল তা জানতে চেয়েছে হাইকোর্ট। এ ব্যাপারে 4 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। বিচারপতি ফরিদ আহমদ ও শেখ হাসান আরিফের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। 8 বাংলাদেশের জীবন রক্ষায় কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সে বিষয়ে জানতে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও শ্রম কর্মকর্তাকে জানাতে বলেছে আদালত। এছাড়া 8 সপ্তাহের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান সচিবকে এ বিষয়ে লিখিত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া এ বিষয়ে 2টি উচ্চ পর্যায়ের কমিটি গঠনেরও নির্দেশ দেয় আদালত। শুরুতেই অগ্রণী ইন্স্যুরেন্স অর্থ বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে বিনিয়োগে আবারও আয়কর রেয়াত সুবিধা দেওয়া হচ্ছে। চলতি বাজেটে এই সুবিধা তুলে দেওয়া হলেও পুনরায় তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। এছাড়াও সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জানান পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগে উৎস সম্পর্কে প্রশ্ন তোলা হবে না। এদিকে পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে আজও বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। মিজানুর রহমান সবুজের রিপোর্ট। বুধবার লেনদেনের শুরুতে দরপতনের ধারা অব্যাহত থাকলে রাস্তায় নেমে আসেন বিনিয়োগকারীরা। সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে এ বাজারের সঠিক দিক নির্দেশনা উনি সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বাজারে যাতে লেনদেন বন্ধ রাখা হোক। আমি মনে হয় আমি স্টক করব, তো আপনি আমাদেরকে বাঁচান। গভর্নমেন্টের মন্ত্রী মিনিস্টার যতই যাই কিছু বলুক, এইখানেই প্রমাণ হয়েছে যে ইকোনমি আজকে ডাস্টবিনে চলে গেছে। অর্থমন্ত্রীকে বলুন একটু রেস্টে দেওয়ার জন্য, হি ইজ আনফিট ফর ফাইন্যান্স মিনিস্টার। পরিস্থিতি বিবেচনায় সংবাদ সম্মেলন ডাকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি। চেয়ারম্যান জানান বাজার চাঙ্গা করতে এনবিআর এর সাথে বৈঠক করেছেন তারা। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসাবে সেখানে যে রিবেট পাওয়া যেত সেটা এই বছর এসে এটা বন্ধ হয়ে গিয়েছিল। তো এটাকে আবার যাতে এটা বহাল থাকে সেই ব্যাপারে ওনারা অনেকগুলো প্রস্তাব আমাদের নিয়েছেন। আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখেছি। ওনারা 2-1 দিনের মধ্যেই এই ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিবেন। তিনি আরো জানান পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগে সমস্যা হবে না। পুঁজিবাজারে বিনিয়োগ করছেন, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে অন্তত 2 বছর থাকতে হবে। আপনাকে কেউ প্রশ্ন করবে না
যে আপনার এই টাকাটা ওই অ্যাকাউন্টে আছে, এটা কোথা থেকে আসলো। এসইসি চেয়ারম্যান আরো জানান, মিউচুয়াল ফান্ডের উপর থাকা কর এবং ব্রোকারেজ কমিশনে উৎস আয়কর কমানোর বিষয়েও এনবিআরকে অনুরোধ জানিয়েছেন তারা। এদিকে দিন শেষে সূচক 66 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5359 পয়েন্টে। হাতবদল হওয়া 253টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 218টির, কমেছে 28টির, আর অপরিবর্তিত রয়েছে 60টি কোম্পানির শেয়ারের দাম। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিরুদ্ধে আগ্রাসন শুরু হয়ে গেছে উল্লেখ করে এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারকে নতজানু এবং জনগণের স্বার্থবিরোধী সরকার বলে অভিহিত করেছেন তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ট্রানজিট বিষয়ে এক সেমিনারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, তিস্তার পানি না পেলেও সরকার ট্রানজিট এবং চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ ভারতকে দিয়ে দিয়েছে। শুল্ক না নিয়ে ভারতকে এসব সুযোগ দেয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও অভিযোগ করেন তিনি। এই সরকার একটি নতজানু সরকার। এই সরকার বাংলাদেশের মানুষের স্বার্থের বিরোধী একটি সরকার। এই ষড়যন্ত্র বহু আগে শুরু হয়েছে। ট্রানজিট তো 40 বছর ধরে নেওয়ার চেষ্টা করেছে, নিতে পারেনি, এইবার নিয়েছে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়ার নেতৃত্বে জনগণকে নতুন করে যুদ্ধের আহ্বান জানান তিনি। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবার জন্য সকল যে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র সম্পন্ন করা হয়েছে। সেই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ডাক দিয়েছেন, শুধু নয়, তিনি নেমে পড়েছেন পথে। আমাদেরকে আজকে একটি নতুন সংগ্রাম, নতুন লড়াই, নতুন যুদ্ধের জন্য শুধু প্রস্তুতি নয়, যুদ্ধ শুরু করতে হবে, কারণ ইতিমধ্যে আগ্রাসন শুরু হয়ে গেছে। বন্ধুগণ, দেশের মানুষ কখনো পরাজিত হয়নি মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সরকার পতনের আন্দোলনের হুমকি না দিয়ে বিরোধী দলকে 5 বছর অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সঞ্জিত সেনগুপ্ত। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের আলোচনা সভায় তিনি আহ্বান জানান। সঞ্জিত সেন বলেন, রোড মার্চ ও জনসভায় দেয়া বক্তব্য সংসদে এসে বলারও সুযোগ রয়েছে। বেগম জিয়াকে জনগণের রায়ের জন্য অপেক্ষার অনুরোধ জানান তিনি। সরকার পতন, অবাধ দুর্নীতি, উগ্র সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আর দুর্নীতিবাজ ছেলেদের রক্ষার কোনো ইচ্ছাই পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করেছে। এক রোড মার্চ নিয়ে আত্মহারা না হয়ে আওয়ামী লীগ যখন জনগণ মার্চ করবে, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন তিনি। দেবী দুর্গাকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের রসিকতারও কঠোর সমালোচনা করেন সুরঞ্জিত সেনগুপ্ত। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বাংলাদেশ সময় রাত 1টায় অনুষ্ঠিত হয় এই বৈঠক। প্রায় ঘণ্টা ধরে চলা এই বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লেফটেন্যান্ট কর্নেল রশিদ চৌধুরীকে বাংলাদেশ কর্তৃপক্ষের হেফাজতে দেওয়ার বিষয়টিও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এবারে খেলার সংবাদ। ওয়ালটন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ টি-20 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। এই ম্যাচে জয়ের প্রত্যাশা দু দলেরই। জয়ের কারণে এই ম্যাচে নামছেন না বাংলাদেশের সহ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে সিরিজে ক্যারিবীয় দলেও এসেছে বড় ধরনের পরিবর্তন। মানিক মাহমুদের রিপোর্ট। মুশফিকের হাত ধরে সিরিজের শুরুতে সাফল্যের উন্মাদনায় মেতেছে লাল সবুজের বাংলাদেশ। নিছক বিনোদনের ম্যাচ হলো 4 বছর পর টি-20তে জয় পেয়েছে টাইগাররা। এবার ওয়ানডের লড়াই। শরতের দুপুরে মিরপুর স্টেডিয়ামে ফুটবলের ওয়ার্ম আপ সেরে নেট অনুশীলনে মনোযোগী হয় মুশফিক বাহিনী। মিরপুরের স্লো আর স্পিনিং উইকেটে টি-20র জয় আত্মবিশ্বাসী স্বাগতিক দল ওয়ানডেতেও চায় ধারাবাহিকতা ধরে রাখতে। ওয়ানডে সিরিজ আলাদা, টেস্ট সিরিজ আলাদা, তো সিরিজের ব্যাপার অন্যরকম।
যে 2020 দিয়ে শুরু হয়েছে, ভালো হয়েছে, এই জন্য যে ওই সিরিজও অনেক রকম চেঞ্জ হয়ে যাবে সেটা না, তো ওটাতে ভালো করতে হবে আর কি। সেটা করতে হলে যেগুলো করতে হবে সেগুলো করার চেষ্টা করছি। এখন জিতাটা তো মনে নেই, অনেকেরই অনেক উইন মনে নেই, কিন্তু 58 রান সবার মনে আছে, এটা অবশ্যই আমাদের ওইভাবে দেখা উচিত। টি-20 ম্যাচে না খেললেও কেমার রোজ, কেরন পোলার্ডরা দলীয় শক্তি বাড়াতে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াডে। খেলাটা তো 50 ওভারের, হিসাবটাও তাই অন্যরকম। হোম কন্ডিশনে প্রতিপক্ষ দলের প্রশংসা করতে কার্পণ্য না করলেও নিজেদেরকেই এগিয়ে রাখছেন চ্যাম্পিয়ন্স লিগ খেলা কেরন পোলার্ড। গত জুনেই যারা নাস্তানাবুদ করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে। And as a first player myself, so hopefully we can go out there. Any team could win. So it's 50 over. Now is the real test of, the character of each team. So hopefully both teams can go out there and play exciting cricket and, may the best team come out on top. প্রথম ওয়ানডে হবে 5 নম্বর পিচে। স্লো এবং টার্নিং উইকেটে বাংলাদেশের স্পিন আক্রমণের বিপক্ষে লড়াই হবে ক্যারিবীয়দের ঐতিহ্যগত পেস অ্যাটাকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 17 ওয়ানডের মাত্র 3টিতে জয় বাংলাদেশের। 2009 ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করা বাংলাদেশের কাছে গত মার্চে 58 রানের হার এখনো দগদগে। 7 মাস পর মুশফিক বাহিনীকে পারবে সে হারের প্রতিশোধ নিতে? তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকছে টি-20-র জয়। মানিক মাহমুদ, বাংলা ভিশন, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। দাবা ফেডারেশনের বিরোধ যেন মিটছে না। বর্তমান কমিটির নানা কর্মকাণ্ডে অনাস্থা এনে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়া থেকে বিরত রয়েছেন দেশের সেরা দাবাড়ুরা। তাদের উদ্দেশ্যে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে গ্র্যান্ড মাস্টাররা অংশ না নিলে তা হবে দেশের সাথে বেইমানি। তার মতে খেলোয়াড়দের কাজ খেলায় মন দেয়া কমিটির ভুল ধারণায়। মনির হোসেন খানের রিপোর্ট। গত বছর অক্টোবর মাসে প্রথম বিভাগ দাবা লীগ খেলেছিলাম দাবা ফেডারেশনের আয়োজনে, আর এই বছর এখন অক্টোবর মাস চলছে। এই কমিটি যে দাবা খেলার সঙ্গে আছে, এরা দাবা খেলা বুঝেই না। জাতীয় দাবার বাছাই পর্বের সেরা তারকা এ দুজনেরই ক্ষোভ দাবা ফেডারেশনের ওপর। তাদের দাবি, এই কমিটি দিয়ে দাবার উন্নতি সম্ভব নয়। ফেডারেশনের সাধারণ সম্পাদকের মত, এদের কারোরই যোগ্যতা নেই আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের। এমনকি তিনি প্রশ্ন তুলেছেন দাবাড়ুদের কমিটমেন্ট নিয়েও। যে এফএমরা বলতেছে তাদের বাস্তবিক অর্থে আইএম হওয়ার এখনো কোনো যোগ্যতা হয়নি। এখানে কোনো প্রবলেম নাই, এখানে হচ্ছে জিএমদের মধ্যে জিএমদের প্রবলেম। একজন জিএম আরেকজন জিএম কে দেখতে পারে না। এরপর যদি না খেলে তাহলে তো তাদের দায়বদ্ধ থাকবে জাতির কাছে, তারা জাতির সাথে বেইমানি করতেছে। চূড়ান্ত পর্বে গ্র্যান্ডমাস্টারদের কেউ অংশ না নিলে এই টুর্নামেন্ট থেকে কোনো নন আসবে না। এর দায় গ্র্যান্ডমাস্টারদের উপরই দিলেন মোকাদ্দেস হোসেন। আপনি খেলতেই আসলেন না, তো আপনার সমস্যাটা কোথায়? আর আপনি থেকে বড় গোল গোল কথা বলবেন বাইরে থেকে। আপনি দেশের অনেক উপকার করতেছেন, দাবার উপকার করতেছেন নাকি ক্ষতি করতেছেন? আপনি যে জিএম হয়েছেন সম্পূর্ণ কি নিজের টাকা নিজের চেষ্টায় হয়েছেন? দেশের জাতীয় অর্থ কি আপনার পিছিয়ে ব্যয় হয়নি? সরকারি অর্থ ব্যয় হয়নি? জনগণের অর্থ ব্যয় হয়নি? 2 বছরের মেয়াদকালে কোনো জিএম বা আইএম টুর্নামেন্ট আয়োজন করতে না পারলেও বর্তমান কমিটিকে সফলই দাবি করেছেন তিনি। আল্লাহ যেখানে মানুষের মন খুশি করতে পারে না, আমরা একটা কমিটিতে আছি, আমরা প্লেয়ারদের মন কখনো খুশি করতে পারবো না। যত দিব তত চাবে, সুযোগ সুবিধার শেষ নাই। আমরা আইএম বা জিএম টুর্নামেন্ট করার ওই যে ব্যাপক অর্থে আমরা আসলে ট্রাই করি নাই। আমরা অ্যাকচুয়ালি চাইছি যে আমাদের আইএম বানাইতে হবে। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদকের দাবি, তার আমলে দাবায় খেলোয়াড় শূন্যতা দূর হয়েছে। তবে প্রশ্ন উঠেছে কোনটি বেশি প্রয়োজন, কোয়ান্টিটি নাকি কোয়ালিটি? মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, তার আগে সিবিসি টাইমস শিরোনামগুলো আরো একবার। এতিমের টাকা চুরি আর অর্থ পাচারকারীকে মামলা মোকাবেলা করতে হবে, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। তিস্তার পানির হিস্সা আদায়ের ঘোষণা। শেষ দিনেও মনোনয়ন প্রত্যাহার করেনি শামীম ওসমান বা আইভি, ঝুলেই রইল নারায়ণগঞ্জের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিষয়টি। পদ্মা সেতুর দুর্নীতি তদন্তে বিশ্ব ব্যাংকের কাছে প্রমাণ চেয়ে দুদকের চিঠি, তদন্ত কমিটি গঠনে বিরোধী দলের প্রতি যোগাযোগ মন্ত্রীর আহ্বান। পাষণ্ড এক পিতার হাতে যৌন নির্যাতনের শিকার এক শিশুকন্যা, গ্রেফতারের পর অপরাধ অকপটে স্বীকার করেছে ঘাতক বাবা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।